বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ হলেও শিল্পে গুরুত্ব অপরিসীম, কারণ এদেশের কৃষিকাজ প্রাচীন ও অনুন্নত। একমাত্র কৃষির উপর নির্ভর করে শিক্ষা, স্বাস্থ্য, বস্ত্র, বাসস্থান ও বেকারত্ব সহ সকল সমস্যার সমাধান সম্ভব নয়। তাই এক্ষেত্রে শিল্প পেয়েছে বাড়তি গুরুত্ব। তাছাড়া পৃথিবীর উন্নত দেশসমূহ যেমন ইংল্যান্ড, কানাডা, জাপান, আমেরিকা ইত্যাদি দেশের উন্নয়নের মূলে রয়েছে দ্রুত শিল্পায়ন। উন্নত বা অনুন্নত পৃথিবীর সকল দেশের এগিয়ে যাবার পথ কিন্তু তৈরি করেছে শ্রমিকরাই। গত বছর প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশের মোট শ্রমশক্তি 7 কোটির কিছু বেশি, যার সবচেয়ে বড় অংশই কৃষি খাতে কাজ করছেন, আর বাকিরা বিভিন্ন শিল্প এবং সেবা খাতের কাজে নিয়োজিত রয়েছেন। বাংলাদেশের প্রেক্ষাপটেও শ্রমিকদের ঘামই মূলত এই অর্থনীতির আয়তন নির্ধারণ করেছে, আর শ্রম আর শ্রমিকদের এই নিরন্তর কর্মযজ্ঞেই বারবার উঠে এসেছে শ্রমিকদের অধিকার এবং আন্দোলন নিয়ে সরব বিভিন্ন সময়। 1970 এবং 80 দশকে দেশের বিভিন্ন জায়গায় শ্রমিক ধর্মঘটে জনজীবন স্থবির হয়ে যেত। শ্রমিক রাজনীতির ধরন পরিবর্তিত হতে থাকে 1990 সালের পর থেকে। ব্যাপক অর্থনৈতিক সংস্কারের পথ ধরে রাষ্ট্রায়ত্ত খাত সংকুচিত হয়ে বেসরকারি খাত যত বিস্তৃত হতে থাকে, শ্রমিক আন্দোলনেও ততটা বৈচিত্র্য আসতে থাকে। সরকার আশ্বাস দেয় যে তোমাকে এটা দিমু ওইটা দিমু, রাষ্ট্রে কিছুই করে না। কিন্তু ঢাকা শহরের থেকে সরকারে একটা নির্ধারণ করে, একটা নীতিমালা করুক যে না রিক্সা চালকের জন্য একটা করুক, বাজেট করুক যে রিক্সা চালকও একটা ব্যবস্থা করে লোক, কিন্তু সেই ব্যবস্থা করে না কোনো সরকার। শ্রমিক মানেই ভূমিহীন। আসলে যারা আসলে রাজপথে আছে, যারা দিন আনে দিন খায়, এই যে শ্রমিকেরা আসলে রাতে দিনে পরিশ্রম করে যে পরিশ্রমটা করাচ্ছে সে ন্যায্য পাওনাটা শ্রমিক পায় না। শ্রমিকদের জন্যে চিকিৎসা এবং রেশন, বিভিন্ন যে মে দিবসে আসলে আমরা এটা উঠাই, আমরা আন্দোলন সংগ্রাম করে আসতেছি, সরকারের কাছে অনেক কিছুই চাই কিন্তু আসলে আমরা পাই না। ঘর ভাড়া, কারেন্ট বিল, টিচ বিল সব কিছুতে বাড়তি, তার হচ্ছে যে বাণিজ্যর দাম বেশি, সেক্ষেত্রে আমরা যে মূল্যটা পাই সেটাতে আমাদের কিছুই হয় না। গর্ভবতী অবস্থায় যে যদি সরকারি চাকরি করে ওরা যদি 6 মাসের ছুটিটা পায়, আমরা কেন গার্মেন্টস শ্রমিকের 6 মাস পাবো না? সারা বিশ্বে সভ্যতার এই যে বাধাহীন যাত্রা, তার পেছনের মূল চালিকা শক্তি কিন্তু শ্রমিকের শক্ত হাত। যে শ্রমিকদের অমানবিক পরিশ্রম করতে হতো, প্রতিদিন গড়ে প্রায় 10 থেকে 12 ঘন্টা আর সপ্তাহে 6 দিন, বিপরীতে মজুরি মিলত নগণ্য। শ্রমিকরা খুবই মানবেতর জীবনযাপন করত, ক্ষেত্র বিশেষে তা দাসবৃত্তির পর্যায়ে পড়ত, আর তাই দিনরাত ঘাম ঝরানো সেই হাতগুলো একসময় মুষ্টিবদ্ধ হয়েছিল অন্যায় আর অবহেলার সামনে দাঁড়িয়ে নিজেদের ন্যায্য অধিকার আদায়ে।
1884 সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের একদল শ্রমিক দৈনিক 8 ঘন্টা কাজ করার জন্য আন্দোলন শুরু করেন এবং তাদের এই দাবি কার্যকর করার জন্য তারা সময় বেঁধে দেয় 1886 সালের 1 মে। কিন্তু কারখানা মালিকগণ এই দাবি মেনে নেয়নি। শ্রমজীবী মানুষের প্রতি মানুষের যে উপেক্ষার একটা সংস্কৃতি ছিল, অবজ্ঞার একটা সংস্কৃতি ছিল, সেটির বিরুদ্ধে কিন্তু একটা চ্যালেঞ্জ। এটা কিন্তু হঠাৎ করে হয়নি, এটা অনেক দিন ধরেই আমেরিকান শ্রমিকরা দাবি দেওয়া দিচ্ছিল। এই তখনকার সময় ইউরোপেরও অনেক দেশের শ্রমিকরা একই ধরনের দাবি দিচ্ছিল। হ্যাঁ, এবং তারপরে দেখা যাবে তাদের এই ছোট ছোট যে অনেক দাবি, অনেক প্রয়াস, অনেক মিছিল, মিটিং, এগুলো একত্র হয়ে একটা দিবস ঘোষণা করা হলো যে আমরা এই দিন সারা দেশব্যাপী আপনার প্রতিবাদ করব। এবং ওখানেই হচ্ছে আজকের সাথে এটা মিল আছে যে দেখা যাচ্ছে শ্রমিক যখন তার নিজের ন্যায্য অধিকার নিয়ে প্রতিবাদটা করতে আসে, তখন আর রাষ্ট্রযন্ত্র থেমে থাকে না, সেটা যত ন্যায্যই হোক। এবং এখানে মে দিবসের একটা বড় তাৎপর্য আছে অনুধাবন করার, যে একটা শান্তিপূর্ণ কর্মসূচি দেখা গেল। সেই শান্তিপূর্ণ কর্মসূচিতে একদিকে মালিকের পাঠিয়ে দেওয়া এজেন্টরা ওখানে বোমাবাজি করলো এবং তার বিপরীতে পুলিশ আপনার প্রচণ্ডভাবে অ্যাকশনে গেল, প্রচুর ধরপাকড়, এবং তারপর আপনারা জানেন যে পরবর্তীতে মে দিবসের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হলো। তো এই চরিত্রটা কিন্তু এখনও আছে রাষ্ট্রের। শ্রমজীবী মানুষের আন্দোলনের সেই গৌরবময় অধ্যায়কে স্মরণ করেই 1980 সাল থেকে প্রতি বছরের 1 মে বিশ্বব্যাপী পালন হয়ে আসছে মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস। 1 মে সেই আন্দোলনের কথাই আমাদের স্মরণ করিয়ে দেয়। সমাজতান্ত্রিক ব্যবস্থায় শ্রমিক শ্রেণীর প্রাধান্যের কারণে অধিকাংশ সমাজতান্ত্রিক দেশে বেশ গুরুত্ব ও সংকল্প সহকারে মে দিবস পালন করা হয়। বাংলাদেশেও মে দিবসে সরকারি ছুটি পালিত হয়। এখানে বেশ উৎসাহ উদ্দীপনার সঙ্গে দিবসটি পালিত হয়। সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা ও সংগঠন দিনটি পালন করতে শোভাযাত্রা, শ্রমিক সমাবেশ, আলোচনা সভা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচি নিয়ে থাকে। প্রতি বছর এক একটি নতুন প্রতিপাদ্য বিষয় নিয়ে মে দিবস উদযাপন করা হয়। মে দিবসকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল, ট্রেড ইউনিয়ন ও শ্রমিক ফেডারেশন সহ বিভিন্ন সংগঠন পৃথক কর্মসূচি পালন করে। আজকে তো বন্ধর দিন শ্রমিকের, কিন্তু আমরা তো বন্ধ রাখতে পারতেছি না, আমাদের পেটে টানে। আমরা তো বাঁচতে হইব, ফ্যামিলি তো বাঁচাইতে হইব, ফ্যামিলি বাঁচাতে হলে আমার কাজ করতে হইব অবশ্যই। বাংলাদেশে যে পোশাক শিল্প হইল রপ্তানির ক্ষেত্রে শীর্ষে, আমরা যেরকম শীর্ষে থাকার প্রয়োজন আমরা কিন্তু এরকম শীর্ষের জিনিসগুলো পাইতেছি না, আমরা এর থেকে বঞ্চিত। আমরা যে পোশাক শিল্পে যে কাজকাম করি এতে আমরা সকলেই আমরা গর্বিত, কারণ আমরা বাংলাদেশের বৈদেশিক মুদ্রা সবচেয়ে বেশি আমরাই উপার্জন করি, কিন্তু ওই সুবাদে আমরা কিন্তু ওই পরিমাণ কোনো কিছু পাই না। সরকার আমাদেরকে ওই সুযোগ সুবিধা দেয় না, যেমন সরকারি চাকরিজীবীরা যেরকম পেনশন ওইটা অন্য জিনিসগুলো দেয়, আমরা এর থেকে বঞ্চিত। সাধারণ শ্রমিক হিসাবে এখন পেটের দায় বাইরে হয়েছি, মাত্র 200 টাকা ভাড়া মারছি, এখন মারবো 200 টাকা, এই 400 টাকা, তাহলে সারাদিন কি করবো? ছোট ভাই বোন লেখাপড়া করছি, এখন আমাদের তো সেই সময়টা নাই, আগামী দিনে আসতেছে আরও তো রক্তহীন হয়ে যাব, সেই সময় আমরা কি করব? তাই আগামী দিনের জন্য যে সরকারে আসবে আমাদের চাওয়া পাওয়া তারা যেন প্রতিষ্ঠিত হয়। মানব সভ্যতার শুরু থেকে শ্রমের বিনিময়ে উপার্জনের প্রথা ছিল। সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে শ্রমিক শ্রেণীর ভূমিকা একটি স্বতন্ত্র আকার পেয়েছে। প্রযুক্তির বিকাশের সঙ্গে শিল্পায়নের কারণে প্রাতিষ্ঠানিক শ্রমজীবী মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কালের বিবর্তনে কৃতদাস প্রথা বিলুপ্ত হলেও শ্রমিক শ্রেণীর প্রতি নানা বৈষম্য রয়েই গেছে। বিভিন্ন সময়ে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আইনগত কাঠামো তৈরি হয়েছে। তদুপরি নানাভাবে শ্রমিক শ্রেণী বৈষম্যের শিকার হয়ে থাকে। আমাদের দেশের শ্রমিক, কৃষক, শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, তারাই কিন্তু সম্পদ সৃষ্টি করে। কিন্তু যদি আমরা বন্টনের দিকে তাকাই তাহলে বিরাট এক বৈষম্য আমরা দেখতে পাই। তো এই যে
সম্পদ উৎপাদন করছে যারা, তারা বিরাট আকারে বৈষম্যের শিকার হচ্ছে। এইটা আজকে বড় একটা সংকটের জায়গা। কেবল বৈষম্য তাই নয়, মানে শ্রমিকরা ন্যূনতম যে তাদের মানবিক অধিকারগুলো আছে সেই জায়গাতেও বড় আকারে বৈষম্যের শিকার হচ্ছে। কোনো অধিকারগুলো সীমিত নাই বললে অনেক ক্ষেত্রে চলে, কার্যকর নাই খাতায় কলমে থাকলেও। আপনি ধরুন তার শ্রম এলাকায় ট্রেড ইউনিয়ন অধিকার, সেটা নাই। আমাদের শ্রমিকদের অধিকারের প্রশ্ন, সেটা যদি আমরা শক্তভাবে দাঁড় করাতে পারি, তার মর্যাদার প্রশ্ন, তার মজুরির প্রশ্ন, তার নিরাপত্তার প্রশ্ন, সেই সমস্ত জায়গা যদি আমরা একটা ন্যায়সঙ্গত জায়গায় দাঁড় করাতে পারি, তাহলে যে গণতান্ত্রিক রাষ্ট্রটা গড়ে উঠবে, একটা সবাইকে নিয়ে উন্নতির প্রশ্নটা সামনে আসবে, সেটার উপর দাঁড়িয়ে কিন্তু আমরা আন্তর্জাতিক অঙ্গনে আমাদের ভূমিকা রাখতে পারবো। স্বাধীনতার পর বাংলাদেশের সংবিধানে শ্রমজীবী শ্রেণীর সুরক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত হয়েছে। সংবিধানের অনুচ্ছেদ 14-তে বলা হয়েছে, রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হইবে মেহনতি মানুষকে, কৃষক ও শ্রমিককে এবং জনগণের অনগ্রসর অংশসমূহকে সকল প্রকার শোষণ হইতে মুক্তি দান করা। সংবিধানে প্রত্যেক নাগরিকের পেশা ও বৃত্তির স্বাধীনতা ও জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। শ্রমিকদের আইনগত সুরক্ষার জন্য বাংলাদেশ 2006 সালে শ্রম আইন পাশ করেছে। একই সঙ্গে আইনের কার্যকর প্রয়োগের জন্য 2015 সালে শ্রম বিধিমালা অনুমোদন দিয়েছে। এছাড়া শ্রমিকদের কল্যাণে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন 2006 পাশ ও শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন বিধিমালা 2010 অনুমোদন দেওয়া হয়েছে। আর এসব আইনের কার্যকর প্রয়োগের লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়েছে শ্রম আদালত ও শ্রম আপিল আদালত। শ্রম ও শ্রমিকের আরও একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে নারী ও শিশু শ্রম। বাংলাদেশে ঝুঁকিপূর্ণ কোনো কাজে শিশুদের নিয়োগ বেআইনি, কিন্তু এই কাজেই বাংলাদেশের 10 লাখেরও বেশি শিশু নিয়োজিত। আমরা 2025 সালের মধ্যে বাংলাদেশকে শিশু শ্রম মুক্ত করার কথা বললেও বরং তা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। 2023 সালে প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপে দেখা যায়, দেশে এখন শিশু শ্রমিকের সংখ্যা 17,76,000, যাদের বয়স 5 থেকে 14 বছরের মধ্যে। আর এই শ্রমশক্তির একটি বিশাল অংশ জুড়ে নারীরাও নিজেদের অবস্থান তৈরি করে নিয়েছেন। লেবার ফোর্স সার্ভে 2010 অনুযায়ী 2010 সালে দেশে নারী শ্রমিকের সংখ্যা ছিল 1.72 কোটি, আর এই সংখ্যা দিন দিন বাড়ছে, তাতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ 2016-17 সালের শ্রমশক্তি জরিপে নারী হিস্সা 36.3% কথা বলা হয়েছে, যার একটা বড় অংশই নিম্ন মজুরির ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত। অন্যদিকে বাংলাদেশের সচল অর্থনীতির প্রধান হাতিয়ার হচ্ছে প্রবাসী শ্রমিকরা। ডিজিটাল অভিবাসন প্ল্যাটফর্ম আমি প্রবাসীর বার্ষিক প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী 2024-এ বৈদেশিক শ্রমিক নিবন্ধনের মোট সংখ্যা ছিল 7,98,276, যা 2023 সালে ছিল 6,60,088টি। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে এই শ্রমিকরা নিরলস কাজ করে যাচ্ছেন। নানান প্রতিকূলতা থাকা সত্ত্বেও বাংলাদেশ ধারাবাহিকভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করে চলেছে। দেশি বিদেশি অর্থনীতিবিদদের অনেকেই এটাকে একটি মিরাকল বলে বিস্ময় প্রকাশ করেন। আমাদের এই যে কর্মজীবী ভাই বোন আছে, ওদেরকে নিয়েই কিন্তু আমরা, এবং আমাদের যত উন্নতি ওদেরকে নিয়েই কিন্তু আমাদের উন্নতি। উইদাউট দেম আমরাও কিন্তু সামনে এগুতে পারবো না। এই জিনিসটা আমি আশা করি যে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে যদি এই জিনিসটা ছড়িয়ে যায় এবং প্রত্যেকটা সেক্টর যদি এই কমপ্লায়েন্সগুলি বুঝতে পারে, তাহলে দেখা যাবে যে রেসপেক্ট আসলে কি চায় সবাই একটা রেসপেক্ট চায়। বাংলাদেশের কর্মজীবী ভাই বোনের এক্সপেকটেশনটা কি? সবচেয়ে কিন্তু লেস এক্সপেকটেশন আমি যদি আমার কাছে মনে হয় গ্লোবালি, সেটা হলো যে সময় মতো বেতন দেওয়া, সুন্দর ব্যবহার করা, মানে ম্যানেজমেন্ট থেকে
তাদেরকে যে কমান্ড করা হচ্ছে সেটাও একটা রেসপেক্টফুলি করা, তাদেরকে প্রপার রেসপেক্ট দেওয়াটা, এবং এটাই কিন্তু তাদের চাওয়া। এবং তার সাথে সাথে যেগুলি দিতে হয়, আজকে যেমন দেখা যাচ্ছে যে ডে কেয়ার রুম, টাইমলি বেতনের সাথে সাথে আর্ন লিভগুলি দিয়ে দেওয়া, এই যে জায়গাগুলি, এবং ওদের কি অবস্থা, সমস্যাটা কি হচ্ছে না হচ্ছে, এবং এটার জন্য যে কমপ্লায়েন্সের ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আছে তার সাথে তারা করসপন্ড করা, তাদের সাথে শোনা, এটা আমি মনে করি যে এনভায়রনমেন্টকে, ওয়ার্কিং এনভায়রনমেন্টকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। নিম্ন আয়ের দেশ থাকা অবস্থায় সস্তা শ্রমের উপর নির্ভর করে উন্নয়ন স্বাভাবিক বিষয় হলেও বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ। লক্ষ্য উচ্চ মধ্যম আয়ে উন্নত হওয়া। এক্ষেত্রে শ্রম মজুরি যেমন বাড়াতে হবে, তেমনি বাড়াতে হবে শ্রমের উৎপাদনশীলতা ও শ্রমিকের দক্ষতা। যুগোপযোগী প্রশিক্ষণ, কারিগরি শিক্ষা জোরদার এবং আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে সস্তা শ্রমের খোলস ভেঙে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে। এতে অধিক মূল্য সংযোজনের মাধ্যমে অর্থনীতিতে বড় অবদান রাখতে সক্ষম হবে সব শ্রেণীর শ্রমজীবীরা। দক্ষতার পাশাপাশি শ্রমিকদের অধিকারের বিষয়টিও নিশ্চিত করতে হবে। সঙ্গত কারণেই রয়েছে শ্রম আইন নামের একটি বিশেষ আইন। বর্তমানে বাংলাদেশে শ্রম আইন 2006-এর কার্যকারিতা বিদ্যমান, কিন্তু সার্বজনীন বাস্তবতায় অনেক ক্ষেত্রেই এই আইনে বৈষম্য এবং দুর্বোধ্যতা বিদ্যমান। আর সে কারণেই সব শ্রমিকের আইনি সুরক্ষা নিশ্চিত করার সুপারিশ করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম সংস্কার কমিশন। দেশে 8 কোটি শ্রমজীবী মানুষ আছেন, তার মধ্যে 85% বা 7 কোটি শ্রমিকের আইনি সুরক্ষা দৃশ্যমান নয়। তাই শ্রম বিষয়ক সংস্কার কমিটি এই শ্রমিকদের আইনি সুরক্ষা নিশ্চিতের সুপারিশ করেছে। এবারে মে দিবস তো ভিন্ন প্রেক্ষাপটে পালিত হচ্ছে। একটি হচ্ছে দীর্ঘদিন যাব পরে আমরা একটা গণতান্ত্রিক পরিবেশে মে দিবস পাচ্ছি, একটা দলীয় আপনার নিয়ন্ত্রণহীন একটা মে দিবস পাচ্ছি। আমরা আশাই করতেছি যে একটা বৈষম্যহীন আপনার ন্যায় বিচার সম্পন্ন সমাজের প্রতিষ্ঠার জন্য এই জুলাই আন্দোলনে মানুষ রক্ত দিয়েছে, শ্রমিক ছাত্র জনতা। এবং এখানে আবার একটি সংস্কার কমিশন গঠিত হয়েছে, তো সেই সংস্কার কমিশন প্রতিবেদন দিয়েছে। তো এই দুটো মিলিয়ে কিন্তু একটা ভিন্ন প্রেক্ষাপটে পারে মে দিবসের। তো সুতরাং এই মে দিবসে আমি মনে করব যে সবচেয়ে সার্থকতা হবে যদি আমরা এই কমিশনের রিপোর্টটাকে আপনার বাস্তবায়নযোগ্য করে একটি কর্মপরিকল্পনা তৈরি করতে পারি এবং বাংলাদেশের শ্রমজীবী মানুষ, বাংলা শ্রমিকদের নিয়ে কাজ করে যে শ্রমিক আন্দোলন, ট্রেড ইউনিয়ন সংগঠন, মানবাধিকার সংগঠন, গণমাধ্যম, যারা শ্রমিকদের ব্যাপারটা সবসময় তুলে আনে, তারা সবাই মিলে যদি এই আওয়াজটা তোলে যে আমরা এর বাস্তবায়ন চাই, এবং এই বাস্তবায়ন চাই শুধুমাত্র কমিশন সুপারিশ করছে বলে না, এর বাস্তবায়ন চাই বাংলাদেশের 8 কোটি শ্রমজীবী মানুষের ন্যূনতম সুরক্ষা নিশ্চিত করার জন্য, বাংলাদেশকে একটি ন্যায় বিচার ভিত্তিক আপনার সমাজ তৈরি করার জন্য। স্থিতিশীল অর্থনীতি এবং টেকসই উন্নয়নের জন্য তাই মালিক শ্রমিক বোঝাপড়ার কোনো বিকল্প নেই। সকল ক্ষেত্রে শ্রমিকের প্রাপ্য অধিকার নিশ্চিত করা সবার আইনগত ও নৈতিক দায়িত্ব। আর এই দায়িত্বটুকুই আমরা যখন সাবলীলভাবে পালন করতে পারব, তখনই নিশ্চিত হবে আমাদের সর্বাঙ্গীন সমৃদ্ধি।